রিমলি ঠক করে 1 কাপ চা সেন্টার টেবিলে রেখে দিয়ে বলল, শোনো, চা খেয়ে কিন্তু আজ মালতীর মায়ের বাড়ি যাবে। পরপর 3 দিন হয়ে গেল, কাজে আসছে না ও। আজও তো আসবে বলে মনে হচ্ছে না। এলে তো সকাল 7টার মধ্যেই চলে আসে। তারপর 5 বার পরপর করে বেল বাজিয়েই চলে। কতবার বারণ করেছি, এতবার বেল বাজাতে না। তা কে শুনে কার কথা? তা এখন তো 8টা পেরিয়ে গেল। না এলে তো আবার ফোন করলে তো সে আবার ফোন ধরবে না। এই এক বিপদ মালতীর মাকে নিয়ে। সেই যে সে 3টে রঙের বালতি নিয়ে চলে গেল, তারপর থেকে কোনো খবরই নেই তার। রিমলি গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। শুভঙ্কর মনে মনে ভাবল, তা বটে, এত কিছু জিনিস দেওয়া হয় মেয়েটাকে। এই তো সেদিনই 3টে রঙের বালতি নিয়ে গেল। তারপরে যে কি হলো কে জানে। আর সব থেকে বড় দোষ, কাজে আসবি না তো ফোনটা ধরে বলে দে তা না। রিমলির রাগ করা অস্বাভাবিক নয়, বেশিরভাগ কাজ একা হাতে তাকেই করতে হচ্ছে। মালতীর মা মেয়েটা এমনিতে খারাপ নয়, বিশ্বাসী। কাছেই বাড়ি, কাজে রাখার আগে তারা দুজনে মিলে মালতীদের ঘরদোর দেখে এসেছে। মালতীর মার বয়স বেশি নয়, ছেলে মেয়ে ছোট থাকতেই স্বামীর ঘর ছাড়া। তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে মেয়েকে কোলে নিয়ে ছেলের হাত ধরে বাপের বাড়িতে উঠে এসেছে। মালতীর মার বাবা মারা যাবার আগে বাড়ির একটা ভাগ ভাইদের সঙ্গে তাকে লিখে দেয়। তারপরে সে মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে হয়েছে, আলাদা থাকে। তবে মাকে তারা একটু দেখে। কখনো বাজার থেকে কলাটা মূলোটা তরি তরকারি মাকে দিয়ে যায়। আসলে ছেলে যেহেতু বিধবা মেয়ে বিয়ে করেছে, তাই মালতীর মায়ের ভাইয়েরা তাকে বাড়িতে ঢুকতে দেয় না। আগে আগে মালতীর মা ভাইদের সঙ্গে ঝগড়াঝাটি করত, এখন আর ওসবে যায় না। এসবই মালতীর মার মুখ থেকেই শোনা। চাটা শেষ করে জামাটা পরতে পরতেই বাইরে টিংটং করে বেলের আওয়াজ। নিশ্চয়ই মালতীর মা। ভেবে তাড়াতাড়ি দরজাটা খুলতেই শুভঙ্কর দেখল ময়লা নেওয়ার ছেলেটা দাঁড়িয়ে আছে ময়লার ড্রাম ধরে। শুভঙ্কর কোলাপসিবল গেটের তালাটা খুলে ময়লাটা ফেলতেই ছেলেটা বলল, দাদাবাবু, বৌদি নেই? ঘরে এসে রিমলিকে শুভঙ্কর মুচকি হেসে বলল, তোমাকে ডালিম কুমার ডাকছে, বাইরে দাঁড়িয়ে আছে। রিমলি একটু বিরক্তি নিয়ে বলল, কি কি আবার বলবে ডালিম, ময়লা ফেলোনি? টাওয়ালে হাত মুছে বাইরে আসতেই দেখল ডালিম কুমার মুখে এক কিন্তু কিন্তু ভাব করে দাঁড়িয়ে আছে, যেন কিছু বলতে চায়। রিমলি কাছে যেতেই ডালিম বলল, বৌদি, একটা কথা বলবো। একটা রঙের বালতি আছে, আমি একটা নিতাম, খুব দরকার। রিমলির এমনিতেই মাথাটা গরম ছিল, তার উপরে আবার ওই রঙের বালতি। সে খানিক ঝাঁঝিয়ে বলে উঠল, কেন, এ কথাটা তোমার দাদাবাবুকে বলতে পারোনি? আরো দুটো কথা বলতেই যাচ্ছিল রিমলি, কিন্তু শুভঙ্কর এসে তাড়াতাড়ি বলল, হ্যাঁ ডালিম, রঙের বালতি দেখে রাখবো, বলে তাকে বিদায় করল। আসলে রঙের বালতি নিয়ে গত 7 দিন ধরে যা চলছে বাড়িতে, মনে মনে ভাবল শুভঙ্কর। ঘটনার সূত্রপাত ফ্ল্যাটের বাইরে রং করার থেকে। রঙের বালতির যে এত চাহিদা তা শুভঙ্কর কল্পনাও করতে পারেনি। বেশ কিছুদিন আগে মালতীর মা এসে খবর দিল, জানো, তোমাদের ফ্ল্যাটের বাইরেটা রং হচ্ছে। তা আমি এত করে বললাম যে আমাকে একটা রঙের বালতি দিতে, তার ছেলেগুলো কিছুতেই একটা দিল না গো। হতচ্ছাড়া, পোড়ার মুখরা বললে কি না নিয়ম নেই এগুলো কাউকে দেবার। আরো বেশ কিছু শব্দ ব্যবহার করতেই যাচ্ছিল মালতীর মা। তা তখনই শুভঙ্কর বলে উঠল, ঠিক আছে বাবা, দেরাজে তোলা আছে বেশ কিছু বালতি, তোমাকে দেব। এরপরে তো সকাল সন্ধ্যে তাগাদা চটে দেরাজ খুলে 7খানা বালতি উদ্ধার করলো শুভঙ্কর। এতগুলো যে আছে ওখানে ভরা, তা বোধহয় সে নিজেও আন্দাজ করে উঠতে পারেনি। রিমলিও ঠিক তককে তককে ছিল। বালতিগুলো বার করতেই রিমলি 3খানা বালতি তাড়াতাড়ি নিয়ে রেখে দিল খাটের তলায়। বলল, নাকি জিনিসপত্র গুছিয়ে রাখতে খুব সুবিধা হবে। তারপরে 3টে বালতি সরিয়ে রাখলো মালতীর মায়ের জন্য, বিকেলে এলে দেবে না হয়। এমন সময় শাশুড়ি মায়ের ফোন। কি রে, তোরা কি করছিস? এত ধূপধাপ করে কিসের আওয়াজ হচ্ছে রে? শুভঙ্কর বলল, জানো মা, আজ দেরাজ থেকে 7টা রঙের বালতি পেলাম। অনেকদিন ধরে মালতীর মা বলছিল রঙের বালতির কথা, তাই ওর কথায় দেরাজ খুলে দেখি 7টা রঙের বালতি। 3টে ওকে দেব ভেবেছি।
শুভঙ্করের মা ওদিক থেকে হাহা করে উঠল। হ্যাঁ রে, তুই অতগুলো রঙের বালতি দিয়ে দিলি? আগে বললে আমি দুটো আসার সময় নিয়ে আসতাম। বাড়ির কত কাজে লাগে তুই জানিস? অতগুলো কেউ দেয়? শুভঙ্কর বলল, শোনো, তুমি এখান থেকে গাড়ি ভাড়া করে রঙের বালতি নিয়ে যাবে ওই অত দূর? বেশ, পরের বার বাড়িতে গিয়ে তোমাকে 4খানা রঙের বালতি কিনে দেব, রাগ করো না। আর এই তো সার্ফের সঙ্গে ভালো বালতি পেলে না কদিন আগে, এত বালতি নিয়ে করবে কি শুনি? খানিক রাগারাগি হলো মা ছেলের মধ্যে। এরই ফাঁকে রিমলি 3খানা বালতি ধুয়ে মুছে বাড়ির বাড়তি জিনিসপত্র গুছিয়ে খাটের তলায় রেখে দিল পরিপাটি করে। সন্ধেবেলায় মালতীর মা এলে তাকেও 3টে দিল, আর একটা দেরাজে আবার শুভঙ্করকে লুকিয়ে রেখে দিল। যদি কোনোটা ফেটে ফুটে যায় তাহলে পরে বার করবে এই ভেবে। আর তারপর থেকেই তো মালতীর মা ডুব মারল। এবার রিমলি তাড়া লাগালো শুভঙ্করকে, কই গো, তোমার কিন্তু আজ আর অফিসে যাওয়া হবে না, মালতীর মার খোঁজ নেয়নি। শুভঙ্কর ঝাঁঝিয়ে উঠে বলল, আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। সদর দরজা খুলতেই দেখলো স্বয়ং মালতীর মা দাঁড়িয়ে আছে, মাথায় এক বিশাল বড় ব্যান্ডেজ। ধীর পায়ে এসে সে বারান্দায় বসলো। রিমলিও মালতীর মায়ের গলা শুনে রান্নাঘর থেকে তাড়াতাড়ি চলে এসে বলল, এ কি করে হলো? মাথায় এত বড় ব্যান্ডেজ, চোখ মুখে রেখে ছিঁড়ি করেছ? মালতীর মা ক্ষীণ কণ্ঠে বলল, ওই যে তোমাদের বাড়ি থেকে রঙের বালতি 3টে নিয়ে গেলাম, ওটাই আমার কাল হলো বৌদি। সেই যে দাদাবাবু আমাকে 3টে বালতি দিল, বাড়িতে নিয়ে যেতেই সবার চোখ পড়ল ওগুলোতে। ছোট ভাইয়ের বউ, যে কিনা আমাকে দু চোখে দেখতে পারে না, তার কি মিষ্টি মিষ্টি কথা, আর তারপরেই তো রঙের বালতি 1খানা চেয়ে বসলো। আমিও তখন তাকে 2 কথা শুনিয়ে দিলাম, আর সেই থেকেই তো কথা কাটাকাটি, হাতাহাতি, তারপর মারামারি। বাঁশের এক ঘা এসে পড়ল মাথায়, রক্তারক্তি কাণ্ড। ছেলে এসে তো খুব রাগারাগি করলো, আমায় ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ বেঁধে নিজের কাছেই রাখলো। তাই এই কদিন আসতে পারিনি গো, কিছু মনে নিও না বৌদি। রিমলি বলল, না না, মনে আর কি করব, আগে তোমার শরীর সুস্থ হোক, তারপর বরং কাজে এসো, কেমন? মালতীর মা আস্তে করে ঘাড় নেড়ে বলল, ঠিক আছে বৌদি, একটা কথা শুধাবো? রিমলি মনে মনে ভাবল, নিশ্চয়ই কিছু টাকা চাইবে, তা না হয় দেবে কিছু। আহা, তাদের রঙের বালতি নিয়েই তো এত কাণ্ড হলো, খেসারত তো কিছু দিতেই হবে। রিমলি বলল, বলো কি চাই? মালতীর মা বলল, আর 1খান রঙের বালতি আছে গো বৌদি, ওগুলো তো বাঁশের ঘায়ে ফেটে চৌচির হয়ে গেছে গো। রিমলি বলল, আবার রঙের বালতি চাইছো? এবার নিলে কিন্তু আর মাথাটাও থাকবে না, এই বলে দিলাম।